তোমরা যে অ্যাসাইনমেন্টগুলো লিখছো, তো এই অ্যাসাইনমেন্টগুলো অবশ্যই তুমি A4 সাইজ পেজে লিখবা। এই যে এরকম দেখো, A4 সাইজ পেজে লেখার চেষ্টা করবা। A4 সাইজে লিখলে লেখাটা দেখতে অনেক সুন্দর হবে এবং পেজটাগুলো অনেক স্মার্ট হবে। হ্যাঁ, সাধারণত অ্যাসাইনমেন্ট লিখতে হয়ে যায় A4 সাইজ পেজে। তো স্কেল করার ক্ষেত্রে তুমি এইদিকে এবং এইদিকে দুই দিকে স্কেল করতে পারো, অথবা এটা যদি করো তাহলে আমি এটাকে বলবো যে কি গোট বলবো। আর তুমি যদি মনে করো এরকম চারপাশে স্কেল করো, অর্থাৎ একটা স্কেল করে এক কালি মানে এক দাগ দিয়ে, হ্যাঁ, তাহলে এটাকে আমি বলবো কি ব্যাটার বলবো। আর তুমি যদি মনে করো এরকম দুই পাশে একদম চিকন করে করে দুটো করে, হ্যাঁ, দুইটা দাগ দিয়ে দিয়ে সুন্দর করে করো, তাহলে এটাকে আমি বলবো কি স্কেল করার ক্ষেত্রে বেস্ট বলবো। তো এইরকম তুমি স্কেল করে সুন্দর করে এগুলো এক পেজের মধ্যে তুমি উভয় পিঠ লিখবা না, এক পিঠে লিখবা চেষ্টা করবা। আর তোমার শিক্ষক যদি বলে তুমি উভয়টি লিখতে পারো তাহলে লিখো, সমস্যা নেই। তবে অ্যাসাইনমেন্ট লিখতে হয়ে যায় এক পিঠের মধ্যে। তো আর কথা না বাড়ে আজকের সমাধানে যাচ্ছি। তো এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের গ্রেড যারা এইচএসসি পরীক্ষাতে আছে থাকে এখানে। তো আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান। দেখো এই থেকে হিসাব বিজ্ঞান, এটা গুচ্ছ 3-এর মধ্যে আছে এবং এটা হচ্ছে তোমার তৃতীয় সপ্তাহের মধ্যে। এটা তোমার হিসাব বিজ্ঞান দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, দ্বিতীয় পত্র। ওকে, তো টোটাল অ্যাসাইনমেন্ট জমা করতে হবে হিসাব বিজ্ঞান তোমার মোট কয়টি? 10টি। ওকে, তো আমরা এখন একটু দেখে নিই প্রশ্নটা। তো এই হচ্ছে দেখো আমাদের হিসাব বিজ্ঞান, এখানে লেখা আছে। তো এটা দ্বিতীয় পত্র এবং বিষয়গুলো হচ্ছে 254, এটা মাথায় রাখবা। তো এইখানে দেখো যে উদ্দীপকটা আছে এখানে বা সহায়ক যে তথ্যটা আছে, এটা হলো তোমাকে সমাধান করতে হবে। তো অনেকে মনে করবা এখানে মূলধনের সুদ নাই, অর্থাৎ মূলধনের সুদ ধরতে বলা নাই। মাথায় রাখবা অঙ্কের মধ্যে মূলধনের সুদ ধরতে বলতে পারে, নাও বলতে পারে। হ্যাঁ, অনেকে ভুল মনে করবা না, আসলে এটা ভুল না। তোমরা তোমাদের পাঠ্য বই, আমি বারবার বলছি, তোমরা তোমাদের পাঠ্য বই সহায় নিয়ে অঙ্কগুলো করবা। পাঠ্য বইয়ের মধ্যে অংশীদারি ব্যবসায়িক চুক্তিনামাগুলো ভালো করে দেখে নিবা, তাহলে সেখানে বুঝতে পারবা। আজকের অঙ্কে আমরা সারা বছর করে আসছি মূলধনের সুদ প্রতিটা অঙ্কে থাকতো, কিন্তু আজকে দেখো এখানে একটা মানে মূলধনের সুদ নাই এখানে। সুতরাং মূলধনের সুদ ছাড়া অঙ্ক হবে, তুমি তোমার পাঠ্য বই দেখে আসো। আমি তোমাদেরকে প্রয়োজনে মানে যদি বলো আমি নিচে লিখে দেবো, তোমরা সেখানে দেখতে পারবা, প্রত্যেক বই এটা উল্লেখ আছে। ওকে, তো এখন আমরা দেখি এখানে কি বলছে। দেখো এখানে 3জন অংশীদার, হ্যাঁ, 3জন অংশীদারের অঙ্ক হচ্ছে। একজন হচ্ছে তোমার দেখো আবুল, একজন হচ্ছে তোমার কি আব্দুল, একজন আসাদুল। তো তারা দেখো এখানে আব্দুল প্রতি মাসে 500 টাকা করে নগদ উত্তোলন করে এবং দেখো আসাদুল বছরে মাঝামাঝি 2000 টাকা পণ্য উত্তোলন করে। তারপর দেখো এর কারণে তিনি প্রতি মাসে 8000 টাকা বেতন পাবে। দেখো যেটা তিনি ব্যবসা পরিচালনা করার জন্য আবুলি 8000 টাকা বেতন পাবে। এরপর দেখো নিচে বলা আছে কি, দেখো এপ্রিলের 1 তারিখে 1000 টাকা ঋণ নিয়ে আসে, এটা হচ্ছে তোমাকে আসাদুল। তারপর দেখো এখানে বলছে কি আবুল 1 জুন তারিখে 20,000 টাকা অতিরিক্ত মূলধন নিয়ে আসে। তো এখন দেখো ঋণের উপরে কোনো সুদ ধরতে না বললে 6% সুদ ধরতে হয়, যেটা আমরা ক নম্বর প্রশ্নে বলে দিলাম এগুলো। ওকে, তারপর দেখো তো উত্তোলনের উপরে কত পার্সেন্ট সুদ ধরতে হবে? মাত্র 10% সুদ ধরতে হবে উত্তোলনের উপরে। তো এই উত্তোলনের সুদ ধরে সেটা তোমাকে অর্ধেক করতে হবে, কারণ নগদ উত্তোলনের উপরে সুদ দেওয়া আছে, সবসময় অর্ধেক করতে হবে। তারপর দেখো কমিশন 5%, যেহেতু এটা পরবর্তী বলছে, আমার নিচে 105 থাকবে, উপরে 5 দিয়ে গুণ হবে, এটা অবশ্যই মাথা রাখবে, এখানে পরবর্তী বলছে। তারপর হচ্ছে নিট লাভ ছিল কত? 1,10,000 টাকা। ওকে, তো এখন আমরা দেখো এই জিনিসগুলো করবো। এখানে দেখো এই জিনিসগুলো অনুযায়ী দেখো এখানে কি বলছে, সহায়ক তথ্যের চুক্তিতে দেখো অংশীদারদের ব্যবসার অমীমাংসিত বিষয়সমূহ নিষ্পত্তি বর্ণনা। তবে সহায়ক তথ্যের ভিত্তিতে লাভ লোকসান বন্টন করো। সহায়ক তথ্যের ভিত্তিতে আব্দুল ও আসাদুলের চলতি হিসাব প্রস্তুত করতে হবে। দেখো এখানে স্থিতিশীল পদ্ধতি করতে হবে, আমি এগুলো দেখা দেবো সবগুলো বই থেকে, তোমাদের বাস্তব দেখা দেবে এগুলো, হ্যাঁ, কীভাবে করতে হবে এগুলো। তারপর এখানে পরিবর্তনশীল পদ্ধতি করতে হবে। তো ওকে, আর কথা না বাড়ি আমরা এখন সমাধানে যাচ্ছি। তো এই হচ্ছে তোমাদের কভার পেজ, এটা সবাই জানো। এখানে ইংরেজিতে সবগুলো লিখতে হবে এখানে, হ্যাঁ, তোমার মাতার নাম বা তার বাবার নাম, তোমার এই যে বিষয় কোডটা এখানে যেটা বলে এখানে লিখবা। তারপরে এখানে তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই যেটা বললাম ক, খ, গ, ঘ, ঙ এইভাবে লেখার চেষ্টা করবা, তাহলে বুঝতে সুবিধা হবে। নিচের অংশগুলো কলেজ কর্তৃপক্ষ ফিল আপ করবে। ওকে, এখন সমাধানে যাচ্ছি। তো এই হচ্ছে তোমাদের উত্তর। দেখো কনক প্রশ্নের উত্তর পেজ 1 দিয়ে লিখলাম। তো এই ভিডিওটা একটু বড় হবে, এখানে আমি অনেকগুলো বিষয় ব্যাখ্যা করব, হ্যাঁ, সবগুলো বিষয় তোমাদের সূত্র দেখায় দেখে ব্যাখ্যা করব এবং পুঙ্খানুপুঙ্খ সবগুলো বুঝিয়ে দেবো। তোমরা একটু কষ্ট করে সময় নিয়ে ধৈর্য করে লিখে নিও। ওকে, তো জাস্ট কেউ তাড়াহুড়া করবে না, হ্যাঁ, মানে খুব টানাটানি না করে সুন্দর করে আস্তে আস্তে বুঝে বুঝে লিখিও। কনক প্রশ্নের উত্তর দেখো, চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের অমীমাংসিত দেখো বিষয়সমূহের নিষ্পত্তি প্রক্রিয়া। তো যেটা উদ্দীপকে বলা আছে, দেখো উদ্দীপকে যে সহায়ক তথ্য আছে, ওই সহায়ক তথ্যের আলোকে এই কথাগুলো এখানে লেখা হয়েছে।
তো চুক্তি জিনিসটা কি, অংশীদারি জিনিসটা কি, প্রথমে এটা বলে নিবা। বলে তারপরে যে ওরা বলছে 4টি চুক্তি ব্যাখ্যা করতে বলা হয়েছে এখানে, মানে 4টি অমীমাংসিত। তো আমি 5টি করেছি, তুমি চাইলে এখান থেকে একটা বাদ দিতে পারো, আমি দেখাবো কোনটা কোনটা। তো প্রথমে এটা অবশ্যই লিখতে হবে, চুক্তির অবর্তমানে লাভ ক্ষতি সমভাবে বণ্টিত হবে, যেটা আজকে আমরা এই অঙ্কে করেছি। এটা তোমরা একটু পরে দেখবা। অর্থাৎ কোনো ব্যবসায় যদি লাভ ক্ষতি অনুপাত দেওয়া না থাকে তখন লাভ ক্ষতি সমানভাবে বন্টন করে নিতে হবে। 2 নম্বর হচ্ছে সুদের হার উল্লেখ না থাকলে মূলধন ও উত্তোলনের উপর সুদ ধার্য করা যাবে না। ওকে, তো এটা সবাই জানি। 2 নম্বর। 3 নম্বর, ব্যবসায় দায়ের জন্য সকল অংশীদার একক ও যৌথভাবে দায়ী থাকবে। তারপর হচ্ছে দেখো এখানে প্রত্যেক অংশীদারই ব্যবসার পরিচালনা করতে পারবে। এই 4টা তুমি লিখতে পারো, যেহেতু এখানে 4টা বলছে আমি 5টা দিচ্ছি। হ্যাঁ, অংশীদারগণ চুক্তির অবর্তমানে দেখো কোনো ঋণ প্রদান করলে প্রদত্ত ঋণের উপর 6% সুদ পাবে। তো যেহেতু এটা ব্যবসায় ছিল আজকে, এই জন্য আমি এটা দিলাম। তো তুমি চাইলে এই 4 নাম্বার যেটা আছে, 4 নাম্বারটা বাদ দিয়ে তারপরে 1, 2, 3 এবং 5 নম্বর, মোট 4টা তুমি দিতে পারো। 5টা দিলেও কোনো আশা করি সমস্যা হবে না। তো এই ছিল ক নম্বর প্রশ্নের উত্তর। এখন আমরা খ নম্বর আসবো। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা অবশ্যই বারবার বললাম যে এগুলো টানাটানি না করে আস্তে আস্তে সুন্দর করে বুঝে লিখিও। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবা, আমি চেষ্টা করব প্রশ্নগুলো সমাধান করার জন্য। তো এখন আমরা পেজ 2তে আসি। তো এই হচ্ছে আমাদের পেজ 2। দেখো এখানে লিখলাম খ নম্বর প্রশ্নের উত্তর। হ্যাঁ, আবুল, তারপর আব্দুল, আসাদুল লাভ লোকসান আবন্টন হিসাব 2020 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। এদিকে ডেবিট এদিকে ক্রেডিট লিখে নিবা। এটা চাইলে তুমি আধুনিক পদ্ধতি করতে পারো, সমস্যা নাই, এটা করলে কোনো সমস্যা হবে না। বিবরণ টাকা। ওকে, তো এখন আমি দেখাবো প্রথমে নিয়ম অনুযায়ী এখানে আসবে কি ঋণের সুদ। আমি সূত্রগুলো একটু পরে দেখাবো তোমাদেরকে, তোমরা জাস্ট এখানে দেখে নাও। ঋণের সুদ, তো ঋণের সুদটা দেখো আমি কেবল নির্ণয় করছি, এখানে বলে দিচ্ছি। এই দেখো এখানে তোমরা দেখবা, আমি জাস্ট সবগুলো ব্যাখ্যা করে বলছি, এই জন্য বলছি কেউ টানাটানি না করে সুন্দর করে বুঝে নাও। ঋণের সুদ নির্ণয়। তো ঋণ নিয়ে আসছে কি আসাদুল, কত টাকা ঋণ নিয়ে আসছে, 10,000 টাকা ঋণ নিয়ে আসছে। তো ঋণের উপরে যদি কোনো সুদ ধরতে না বলে, একটু আগে বলছে কত পার্সেন্ট, 6% ধরতে হবে ব্যবসায় নিয়ম অনুযায়ী। ওকে, তো এরপরে দেখো এই ঋণের সুদটা ধরার পরে তোমাকে জিজ্ঞেস করতে হবে 600 টাকা আসবে, 10,000 টাকা 6% 600 টাকা। যেহেতু এটা মাস বলা আছে এখানে, দেখো এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 9 মাস। এই 9 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ করলে কত আসবে, 450 টাকার ভিতরে ঋণের সুদ 450 টাকা। এই দেখো ঋণের সুদ 450 টাকা এখানে বসে গেল। ওকে, তো ওকে, তাহলে আমরা কি বুঝে গেলাম, ঋণের সুদটা বুঝে গেলাম। এবার আসো আবুলের মূলধন হিসাব। এখানে লিখবো যে কমিশন। তো কমিশন দেখো এই যে এখানে দেখো 5,326 টাকা কী বাঁচলো, এইটাও তোমাদের একটু ব্যাখ্যা করে দেখায়, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমি এখানে লিখে রাখলাম, দেখো টোটাল যে যোগফলটা ছিল, যোগফল ছিল 1,12,300। এখান থেকে এই 450 টাকা ঋণের সুদ বাদ দেবো, আর থাকে ক টাকা, 1,11,850। তো এইটাকে দেখো আমি যে 5% বলছে কমিশন, ঠিক যেহেতু পরবর্তী বলছে এই জন্য প্রথমে তুমি কী করতে হবে, এই 100-র সাথে আবার 5 যোগ করতে হবে। তার মানে 105% মানে হচ্ছে, হ্যাঁ সাধারণ 5% মানে হচ্ছে এই যে 5% বলতে আমরা এই যে উপরে 5 নিচে 100 বোঝাই, 5% বলতে এটা বোঝাই, তাই না? আর যখন পরবর্তী বলবে তখন ওই যে দেখো এই 100-র সাথে আবার কী যোগ হবে, 5 যোগ হবে। এই জন্য 105 উপরে 5। তার মানে এই টাকাটাকে তুমি যদি 5 দিয়ে গুণ করে 105 দিয়ে ভাগ করো, তাহলে এই টাকাটা আসবে এই যে 5,326.190 সামথিং আরও আসবে। তো আমরা যেহেতু দশমিকের পরের সংখ্যাটা 5-এর চেয়ে ছোটো, এই জন্য আমরা 5,326 টাকা ধরে নিলাম। ওকে, তো এই যোগফলটা করতে গেছিলো, এখন দেখবে একটু পরে। তো ওকে, তো আমরা দেখাচ্ছি, দেখো এখানে এই জায়গায় দেখো এটা ব্যবসায় ছিল নিট লাভ, এটা চলে আসবে বরাবর, এখানে অঙ্কে ছিল এটা। তো উত্তোলনের সুদ দেখো 300 টাকা। তো এটা একটু দেখাই, দেখো তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে উত্তোলন দেখো, তো এখান থেকে উত্তোলন সুদ নির্ণয়, আব্দুলের উত্তোলন সুদ। তো উত্তোলন প্রতি মাসে 500 করে, তাহলে 12 মাসে হচ্ছে কত, 6,000 টাকা। তো 10% সুদ ধরতে হবে 600 টাকা। যেহেতু উত্তোলনের উপরে ব্যবসায় নিয়ম বিধি অনুযায়ী, যত টাকা উত্তোলন করবে, মাস যদি উল্লেখ না থাকে তাহলে যা উত্তোলন করবে, পার্সেন্ট ধরে তার উপরে অর্ধেক করতে হবে। অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করলে অর্ধেক হয়ে গেলে 300 টাকা। এই যে উত্তোলনের সুদ 300 টাকা। ওকে, পণ্য উত্তোলন 2,000 টাকা, এটা বলা আছে অঙ্কে। তো এবার দেখো ওই যেটা একটু আগে বললাম তোমাদেরকে, এই দেখো টোটাল যোগফল হচ্ছে কত, এইদিকে যোগফল টোটাল হচ্ছে কত,
12,300 টাকা। এই যোগফলটা এখানে নিয়ে আসলাম 1,12,300 টাকা। এখান থেকে খেয়াল করো, এখান থেকে এই টাকাটা বিয়োগ করব। এই টাকাটা বিয়োগ করলে এই যেটা একটু আগে বললাম যে কমিশনটা নির্ণয়, আবার দেখাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এই যে 450 টাকা, এই যে 1,12,300 থেকে 450 বিয়োগ করলে আর থাকে 1,11,850, তার উপর 5%। যেহেতু পরবর্তী বলছে, প্রশ্নে দেখবা সহায়ক মধ্যে পরবর্তী বললে ওই 100-র সাথে 5 যোগ হবে, উপরে 5 হবে, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করে 105 দিয়ে ভাগ করলে এই টাকাটা আসবে। সুতরাং আমরা এই টাকাটা কী নিলাম, কমিশন নিয়ে নিলাম, এই যে টাকাটা কমিশন। ওকে, তো এরপরে দেখো এই যে মুনাফা, অর্থাৎ এই টাকা থেকে আমরা কি করব, এইটা এবং এইটা বিয়োগ করব, তাই না? এই টাকাটা আর এই টাকাটা কী করবো, বিয়োগ করবো। বিয়োগ করলে আমরা পাচ্ছি কত টাকা, 1,06,524 টাকা পাচ্ছি। তো যেহেতু একটু আগে তোমাদেরকে ক নম্বরে বলছি যে চুক্তির অবর্তমানে লাভ ক্ষতি সমানভাবে বণ্টিত হবে। ওকে, যেহেতু আজকে অনুপাত দেওয়া নাই, তার মানে এখানে লাভটা সমানভাবে বণ্টিত হবে। তো আমি দেখাচ্ছি, দেখো তো লাভ হয়েছে কত, 1,06,524 টাকা। দেখো এটা এখানে এই যে 1,06,524 টাকাকে যেহেতু তিনজন অংশীদার 3 দিয়ে ভাগ করলে হচ্ছে কত, 35,508 টাকা। তাহলে একজনে পাবে কত, 35,508 টাকা করে ভাগে পাবে। ওকে, তো এইটা ছিল আমাদের খ নম্বর প্রশ্ন উত্তর সমাধান। আমি আশা করি বুঝাতে পেরেছি। তবু যদি কারো সমস্যা থাকে আমাকে বল বা কমেন্টে, আমি চেষ্টা করব সঠিকভাবে তোমাদেরকে আরও বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, এখন আমরা পেজ 3-তে আসবো। তো এই হচ্ছে আমাদের পেজ 3। দেখো এখানে গণক প্রশ্নের উত্তর। এখানে আব্দুল ও আসাদুলের চলতি হিসাব তৈরি করতে বলছে, তাই না? গ নম্বরে তোমরা ভালো করে উদ্দীপকটা পড়বা, অর্থাৎ সহায়ক উপাধি যেটা আছে, সহায়ক যেটা তোমার এই তথ্য দেওয়া আছে ওইটা ভালো করে পড়বা। ওইখান থেকে পড়ে তারপর এটা নির্ণয় করবা। ডেবিট ক্রেডিট লিখবো, তারপর দেখো এখানে চলতি হিসাব, কেমন? তো চলতি হিসাব তৈরি করার জন্য প্রথমে ঘরটা আগে নেবো এখানে। তো আমি তোমাদের আগে একটু দেখাই দিই বইয়ে চলতি হিসাবটা কীভাবে তৈরি করতে হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখো আমি ডাইরেক্ট পাঠ্য বই নিয়ে আসছি তোমার সামনে। হ্যাঁ, চলতি হিসাব এখানে এবি বলা হচ্ছে, এখানে নাম হবে। এই দেখো এখানে কী কী আসবে, প্রথমে ব্যালেন্স বিডি। এটা অঙ্কে যদি বলা থাকে আজকে তোমাদের যে সহায়ক যে সমস্যাটা ছিল, এই সমস্যা কোনো মানে চলতি হিসাবের কোনো বৃত্ত নাই, এই জন্য ওগুলো আসবে না, উত্তোলন আসবে। তারপর এখানে পণ্য উত্তোলন, উত্তোলনের সুদ। তারপর দেখো এখানে কী আসবে, ব্যালেন্স বিডি। যেহেতু অঙ্কে দেওয়া নেই আজকে তোমার উদ্বৃত্ত, সুতরাং এটা আসবে না। তাহলে মূলধনের সুদ, বেতন, মুনাফার অংশ, কমিশন, এগুলো যদি থাকে এগুলো আসবে, তাই না? এটা হচ্ছে তোমার একটা তোমার সূত্র, তাই না? দেখালাম। এখন আমরা সমাধান দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের সমাধানটা, তাই না? যেটা আমাদের সহায়ক ছিল, সহায়ক যে সমস্যাটা দেওয়া ছিল, এই সহায়ক তথ্যাবলীকে এই সমস্যাটা সমাধান করলাম। তো এখন দেখো এখানে আব্দুল আসাদুল লিখলাম, তারেক লিখলাম, বিবরণ লিখলাম। হ্যাঁ, আব্দুল আসাদুল লিখে নিলাম। তো নিয়ে এখানে উত্তোলন দিয়ে দিলাম 6,000 টাকা। হ্যাঁ, যেটা সে প্রতি মাসে 500 করে, একটু আগে দেখালাম তোমাদের এগুলো। তারপর এখানে 2020 ডিসেম্বর লাভ লোকসান হিসাব। তো বন্টন হিসাব দিলাম এখানে, দিয়ে মুনাফার অংশ দিলাম, যেটা একটু আগে আমরা পেয়েছি এখানে। খতে পেয়েছি, একটু আগে দেখলাম তোমাদেরকে, 35,508 টাকা ধরে মুনাফার অংশ। যেই দুইজন নাম ছিল সেই দুইজনের মুনাফাটা এখানে আসবে। ওকে, তারপর আছে দেখো পণ্য উত্তোলন, সে 2,000 টাকা করছে, এটা বলা আছে অঙ্কে, তুমি দেখবা। উত্তোলন 300 টাকা, যেটা একটু আগে তোমাদেরকে বলে দিছি, বুঝতে আর কষ্ট হবে না আশা করি। তো এখন কি করব, এই যোগফলটা এখানে নিয়ে আসবো, এই যোগফলটা এখানে নিয়ে আসবো, এই যোগফলগুলোকে আমরা এখানে নিয়ে আসবো। এখান থেকে আমরা এই টাকাটা বিয়োগ করলে হবে 29,208 টাকা। ওকে, তো ঠিক এই টাকা থেকে আমরা এইটা বিয়োগ করবো, ভাবো 33,508 টাকা পাবো। তো এগুলো ছিল ব্যালেন্স সিডি। এই সিডিগুলোকে 2021 সালে জানুয়ারি 1 তারিখে এসে ব্যালেন্স বিডি করে নেব। এই যে সিডিগুলো কী হলো, 29,208 টাকা, তারপর হচ্ছে 33,508 টাকা। এই ছিল আমাদের ঘ নং প্রশ্নের উত্তর। হ্যাঁ, তবু আবার বলছি, কারো সমস্যা থাকলে আমাকে বলবা, চেষ্টা করবো ভালো করে উত্তরগুলো আরও দেওয়ার জন্য। ওকে, এখন আমরা পেজ 4-এ আসবো। তো দেখো ঘ নঙে আসলাম আমরা, পেজ 4-এ বলছে এখানে অংশীদারদের মূলধন হিসাব স্থিতিশীল পদ্ধতিতে মূলধন তৈরি করতে হয়, স্থিতিশীল পদ্ধতি। তো ডেবিট ক্রেডিট দিয়ে ঘরগুলো করবা। তো স্থিতিশীল পদ্ধতিটা কি, আমরা একটু বই থেকে ঘুরে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখো বইয়ে চলে আসলাম। হ্যাঁ, অংশীদারদের মূলধন হিসাব স্থিতিশীল পদ্ধতি। তো এখানে ব্যালেন্স বিডি লিখতে হবে, নগদ, এটা অতিরিক্ত মূলধন থাকলে। তারপরে সিডিগুলো, এখানে যেগুলো তোমার টাকাটা এখানে আসবে, এখান থেকে বিয়োগ করে সিডি হবে, সিডিগুলো পরে বিডি হবে। এখন আমরা সেই সমাধানটা দেখাচ্ছি। ওকে, তো এই হচ্ছে আমাদের সমাধান না। তো লিখলাম এখানে ডেবিট ক্রেডিট দিয়ে তারেক বিবরণ, আসাদুল, তারেক বিবরণ, আবুল আসাদুল লিখে নিলাম। তো এখানে আমরা ব্যালেন্স বিডি দিয়ে তাদের মূলধনটা লিখে নিলাম। ওই যে নগদ হিসাব, অতিরিক্ত মূলধন। হ্যাঁ, অতিরিক্ত মূলধন বললে হবে, অতিরিক্ত মূলধন হিসাব না বললে চলবে। 20,000 টাকা, এই দুইটা যোগ করলে 3,20,000 টাকা, এবং এটা হচ্ছে 2 লক্ষ টাকা। এই টাকাগুলো আমরা এদিকে নিয়ে আসবো। এখান থেকে এইটা আবার কী হবে, সিডি হবে। এখান থেকে এটা এখানে সিডি হবে। সিডিগুলো কী হবে,
2021 সালে জানুয়ারি 1 তারিখে ব্যালেন্স বিডি হবে, যেটা তোমাদেরকে একটু সূত্রে প্রমাণ দেখালাম। তো এই ছিল আমাদের গ নং প্রশ্ন। এখন আমরা পরবর্তী প্রশ্নে যাবো, পেজ 5-এ যাবো। তো ওকে, এখন আমরা দেখাবো তোমাদেরকে 1 নম্বরটা। দেখো, অংশীদারদের মূলধন হিসাব পরিবর্তনশীল পদ্ধতি। তো অনেকে অনেকভাবে করছে, আমি তোমাদেরকে একদম বই থেকে বাস্তবে দেখা দিচ্ছি আসলে এগুলো কীভাবে করতে হবে। তো এখন আমরা একটু বইয়ের সূত্রগুলো দেখে নিই, তারপর তোমাদের অঙ্কটা বুঝিয়ে দেবো। ওকে, তো আমরা এখন বইয়ে আসি একটু করে। তো এই যে দেখো, আমি তোমাদেরকে পাঞ্জেরি বই এবং লেকচার বই দুইটা থেকে দেখা দেবো কীভাবে করতে হবে। দেখো, এই দেখো পরিবর্তনশীল পদ্ধতি কীভাবে করতে হবে। তো প্রথমে নগদ থাকবে, তারপর নগদ এখানে ব্যালেন্স বিডি, অতিরিক্ত মূলধন সিডি থাকবে, তারপর বেতন থাকবে, তারপর হচ্ছে যা এখানে বলা হচ্ছে আবন্টনে প্রদর্শিত হয়নি এটা, তারপর আবার এখানে দেখো লাভ লোকসান আবন্টন হিসাব, মূলধন হিসাব, তারপর হচ্ছে এখানে বেতন। দুইবার বেতন বলতে মানে যেটা প্রথমে ডেবিট করা হয়নি ওইটা এখানে আসবে, এরপর যেটা ডেবিট করা হয়েছে ওইটাও এখানে আসবে এখানে। ওকে, তো বেতন দুইবার বলতে আজকে যে বেতনটা আছে এই বেতনটা দুইবার না কিন্তু। তারপর দেখো এখানে কমিশন আসবে, মুনাফার অংশ আসবে। অনেকে মুনাফার অংশ দেখায় নাই, হ্যাঁ অবশ্যই এটা দেখাতে হবে। এটা হচ্ছে তোমার পাঞ্জেরি বই। এখন আমি তোমার লেকচার বই দেখাচ্ছি, দেখো তাহলে। এই দেখো আমরা লেকচার বই আসলাম, প্রথম বিডি, তারপর নগদ হিসাব, অতিরিক্ত মূলধন, লাভ লোকসান, বেতন, তারপর হচ্ছে আবার বেতন, কমিশন, মূলধনের সুদ, তারপর হচ্ছে মুনাফার অংশ। তো এইদিকে থাকবে কি উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, ক্ষতির অংশ, এগুলো থাকবে সিডি হবে। সিডিগুলো পরে এখানে কী হবে, বিডি হবে। ওকে, তো এখন আমরা তোমাদের সহায়ক তথ্যের আলোকে যে সমস্যাটা আছে এটা এখন সমাধান করে আমি দেখাচ্ছি এখানে। ওকে, চলে আসলাম দেখো সমাধানে। প্রথমে আমরা এখানে গড়টা করে নেব পরিবর্তনশীল পদ্ধতি। তো তারিখ বিবরণ, দেখো আব্দুল, তারপর আবুল, এখানে তারিখ। তো অবশ্যই তোমরা দেখো বেতনে দেখবা, বেতনে একটু মিস্টেক ছিল, আমি এখানে ঠিক করে লিখে নিচ্ছি। বেতন উপরে ছিল আবুল, নিচে বলছে আব্দুল। তো এই বেতনটা আসলে আবুলের ধরা হবে, তো এই জন্য আমি এখানে আবুলের ধরে নিলাম। তো ওকে, দেখো এখানে তাহলে প্রথম উত্তোলন হিসাব, যে প্রতি মাসে 500 টাকা উত্তোলন করে, তাহলে 5 12 60 6,000 টাকা। লাভ লোকসান বন্টন হিসাব দিয়ে উত্তোলনের সুদ 300 টাকা। ওকে, তো এবার আসো এখানে দেখো ব্যালেন্স বিডি দিয়ে আমরা লিখে নিলাম মূলধনটা, তারপর হচ্ছে নগদ হিসাব, অতিরিক্ত যে টাকাটা নিয়ে আসছে এটা, তারপর এখানে 31 ডিসেম্বর লাভ লোকসান হিসাব, বেতন যেটা বলা হচ্ছে যে একটু আগে যে যা আবন্টন হিসাবে প্রদর্শিত হয়নি এটা লিখে দিলাম 30,000 টাকাটা। তো এই বেতনটা চাইলে তুমি এখানেও এখানে না লিখে চাইলে তুমি এখানেও লিখতে পারো, সমস্যা নেই। ওকে, তো আবার লিখলাম লাভ লোকসান আবন্টন হিসাব বা বন্টন হিসাব দিয়ে, তারপর দেখো এখানে কমিশন লিখে নিলাম, মুনাফার অংশটা যার করে তার করে বসাই দিলাম এগুলো। ওকে, তো তোমরা একটু দেখে নাও। তো এইখান থেকে আমরা এই যে এখানে এই টাকাটা, তারপর হচ্ছে এই টাকাটা যোগ করলে হচ্ছে 2,85,000। হ্যাঁ, তোমরা অবশ্যই দেখতেছো 508 টাকা। তো এই টাকাটা আমরা এখানে নিয়ে আসলাম 2,85,508 টাকা। তো এই টাকা থেকে আমরা কি বিয়োগ করব, এই যে 6,000 টাকা, তারপর হচ্ছে 300 টাকা, এগুলো বিয়োগ করলে পাচ্ছি 2,79,208 টাকা পাচ্ছি। তো এটা হচ্ছে তোমার কি সিডি, তো এটা এসে এখানে কী হলো, বিডি হয়ে গেলো, তাই না? আমরা সবাই জানি এগুলো। ওকে, তারপর দেখো এইগুলো সবগুলো যোগ করলে 3 লক্ষ টাকা 20,000 টাকা, তারপর হচ্ছে 30,000 টাকা, তারপর হচ্ছে 5,326 টাকা যেটা কমিশন ছিল, এবং এই মুনাফা যোগ করলে হচ্ছে 3,90,834 টাকা। তো এই টাকাটা আমরা আবার এখানে নিয়ে আসলাম। তো এখানে যেহেতু কিছু নাই, তো এই টাকাটাই সিডি বসে যাবে 3,90,834 টাকা। তো এই 3,90,834 টাকা, তো ঠিক এখানে আবার বিডি বলে 3,90,834 টাকা হয়ে গেল। তো এই ছিল তোমাদের 1 নম্বর সমাধান। আশা করি তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না। যদিও প্রশ্ন থাকে, হ্যাঁ আমাকে কমেন্টে বলে আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর উত্তর যথাযথ দেওয়ার জন্য। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবা, কমেন্ট করবা, শেয়ার করবা, হ্যাঁ বন্ধুদের মাঝে এটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবা। তো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি যে বেল আইকন রয়েছে সেই আইকনটি তুমি বাজিয়ে দিতে পারো সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।